नमस्कार কোয়ার্ক ক্যারিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 এর ফিজিক্সের প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারে ঢোকার আগে কিছু কনসেপ্ট বা বাস্তবিক জীবনের ঘটনা যদি বলি তাহলে তোমরা একটু রিলেট করতে পারবে। তোমরা শীতকালে যখন গা থেকে উলের পোশাক কিংবা সোয়েটার, জ্যাকেট এগুলো খোলো তখন দেখবে যে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। কিংবা আমরা বর্ষাকালে কিংবা গ্রীষ্মকালে সন্ধ্যের দিকে কালবৈশাখী ঝড় হতে দেখেছি এবং সেই সময়ে বজ্রপাত সমেত বৃষ্টি হতে দেখেছি। সেই যে বজ্রপাত, এবং আমরা যখন ছোটোবেলায় সেই পেন দিয়ে মাথার চুলে ঘষতাম, দিয়ে সেই পেনটাকে নিয়ে গিয়ে ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করতে দেখতাম। সেই যে ঘটনাগুলি এই চ্যাপ্টারের অন্তর্গত, মানে সেই যে কারণগুলো কী কারণে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে সেটা আলোচনা করব। এই চ্যাপ্টারের ডেপথে ঢোকার আগে একটু গোড়ার কথা বলি। খ্রিস্টপূর্বাব্দ 600 অব্দে, মানে 600 খ্রিস্টপূর্বাব্দে 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস প্রথম দেখলেন যে অ্যাম্বারকে পশম দিয়ে ঘষে দেখলেন অ্যাম্বারটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করছে। অ্যাম্বারটা কি? অ্যাম্বার আর কিছু না, পাইন গাছের শক্ত আঠা। তাহলে ওই পাইন গাছের শক্ত আঠা পশম দিয়ে ঘষার আগে কিন্তু ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করছিল না, কিন্তু যখনই তিনি অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলেন, ঘষার পরে কিন্তু অ্যাম্বারটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে। এরপর 1600 খ্রিস্টাব্দে, মানে দেখো প্রায় 2200 বছর পর, তার মানে একটা কনসেপ্ট আবিষ্কার হতে দেখো কত সময় লেগেছে, 2200 বছর। 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গিলবার্ট বললেন যে শুধুমাত্র অ্যাম্বার না, এরকম প্রকৃতিতে এমন অনেক পদার্থ আছে যেই পদার্থগুলো কি করে না, অন্য কোনো বস্তুকে কিংবা অন্য কোনো পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা আছে তাদের। এবং সেখান থেকে এই স্থির তড়িতের উৎপত্তি হলো। তাহলে কোনো বস্তুকে ঘষার আগে পর্যন্ত কিংবা ধরো অ্যাম্বারকে ঘষার আগে পর্যন্ত ও কিন্তু আকর্ষণ করার ক্ষমতা লাভ করছিল না। নিশ্চয়ই ঘর্ষণ করার ফলে ওই অ্যাম্বার পদার্থের মধ্যে এমন কিছু ধর্মের উৎপত্তি হচ্ছে যে ধর্মের জন্য কি হচ্ছে, ওই অ্যাম্বারটা অন্য পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে। সেই যে ধর্ম তাকে আমরা বলবো তড়িৎ আধান। এবং ঘর্ষণ করার ফলে যে বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে তাকে আমরা বলবো তড়িদাহিত বস্তু, এবং তড়িদাহিত করার প্রক্রিয়াকে আমরা বলবো তড়িদাহিতকরণ। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথম আমরা তড়িৎ আধানের ডেফিনেশন দেব। তাহলে তড়িৎ আধান কি? যে বস্তুর যে ধর্মের জন্য অন্য বস্তুকে বা অন্য বস্তুর উপর তড়িৎ বল প্রয়োগ করে তাকে তড়িৎ আধান বলে। তাহলে এই যে আকর্ষণ কিংবা বিকর্ষণ কাজ করছে সেটার কারণ কি? তড়িৎ আধান। এরপর কি শিখলাম? যে তড়িদাহিত বস্তু এটা ডেফিনেশন কি? যে ঘর্ষণ করার ফলে যে বস্তু
অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে তাকে তড়িদাহিত বস্তু বলে। এরপর আমাদের জানতে হবে যে তড়িদাহিতকরণ এটা কি। এটা ডেফিনেশন বলেছে যে বস্তুকে তড়িদাহিত করার প্রক্রিয়াকে তড়িদাহিতকরণ বলে। তড়িদাহিতকরণ বলে। তোমরা যারা একদম সিরিয়াসলি ক্লাসটা দেখছো তোমরা খাতা পেন নিয়ে কিন্তু এগুলো লিখে নাও, তাহলে একদম পড়ার মতো করে হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছি এই যে তড়িৎ আধান স্কেলার রাশি। তোমরা স্কেলার রাশি মানে জানো যে শুধুমাত্র মান থাকে, দিক থাকে না। তাহলে তড়িৎ আধান স্কেলার রাশি এবং এই তড়িৎ আধানের একক হয়, এর একক সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ আধান, এটা সিজিএসে। এসআইতে হয় কুলম, এসআইতে হয় কুলম, এটা হচ্ছে এসআইতে। এবং এই সিজিএস এবং এসআইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ আধান। আর এই তড়িৎ আধানের মাত্রা হয় I × T। তড়িৎ আধানের মাত্রা হয় I × T। এটা গেল তড়িৎ আধান। আচ্ছা, এরপর আসছি এই যে তড়িৎ আধান মানে যার জন্য তড়িৎ বল কাজ করছে সেটা কয় প্রকার এবং কি কি, সেটা প্রথম আবিষ্কার করলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি একটা পরীক্ষা করলেন। তিনি কি করলেন, একটা কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলেন। তাহলে এটা হচ্ছে কাঁচদণ্ড। এটাকে তিনি কি করলেন যে রেশম দিয়ে ঘর্ষণ করলেন, রেশম দিয়ে কি করলেন, রেশমের সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, এই যে রেশমের সুতোর সাহায্যে ঝুলানো কাঁচদণ্ড, তার পাশাপাশি একই রকমভাবে আরেকটা কাঁচদণ্ডকে তিনি রেশম দিয়ে ঘষে রেশমের সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলেন। তাহলে এটা হচ্ছে রেশমের সুতো, রেশমের সুতো, আর এটা হচ্ছে কাঁচদণ্ড। আর একে কী দিয়ে ঘর্ষণ করা হয়েছে, রেশম দিয়ে, একই আর কি। তিনি লক্ষ্য করলেন এই যে দুটো কাঁচদণ্ড পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ মানে কি, যে বলের দরুন দুটো বস্তু পরস্পর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তাকে বলা হচ্ছে বিকর্ষণ। তিনি এটা লক্ষ্য করলেন। তারপর তিনি কি করলেন যে এইখানে এই কাঁচদণ্ডকে রাখলেন, এই কাঁচদণ্ডের পরিবর্তে তিনি এইখানে এবোনাইট দণ্ড নিলেন। তাহলে এই কাঁচদণ্ডের পরিবর্তে তিনি এবোনাইট দণ্ড নিলেন এবং এই এবোনাইট দণ্ডকে তিনি পশম দিয়ে ঘর্ষণ করে পশমের সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলেন, পশমের সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলেন। তিনি দেখলেন এই যে কাঁচদণ্ড এবং এবোনাইট দণ্ড পরস্পরকে আকর্ষণ করছে। আকর্ষণ মানে কি, যে বলের দরুন দুটো বস্তু পরস্পরের কাছে আসতে যায় তাকে বলা হচ্ছে আকর্ষণ। তাহলে তিনি সেইখান থেকে সিদ্ধান্ত করলেন যে সমজাতীয় বস্তু দ্বারা ঘর্ষণ করার ফলে যে তড়িৎ-আধান উৎপন্ন হয় তারা কি হয়, একই জাতীয় হয়। আর একই জাতীয় তড়িৎ-আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে।
দেখো তুমি আগে কাঁচদণ্ড ছিল, কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষেছিলে, দিয়ে রেশমের সুতোর সাহায্যে ঝুলিয়েছিলে। এখানে একই রকমভাবে একটা কাঁচদণ্ড ছিল, কাঁচদণ্ডকে তুমি রেশম দিয়ে ঘষছিলে, দিয়ে রেশমের সুতোর সাহায্যে ঝুলিয়েছিলে, দেখছিলে যে পরস্পরকে বিকর্ষণ করছে। দেখো একই জাতীয় বস্তু ছিল, এটাও কাঁচ এটাও কাঁচ, একই বস্তু দিয়ে ঘর্ষণ করছো, একই বস্তু দিয়ে ঘর্ষণ করার ফলে একই জাতীয় তড়িৎ-আধান উৎপন্ন হচ্ছে, ওই জন্য বিকর্ষণ হচ্ছে। এরপর যখন এখানে বস্তুটাকে পাল্টে দিয়ে এবনাইট দণ্ড করা হলো এবং তাকে রেশমের পরিবর্তে পশম দিয়ে ঘষা হলো, তখন কি হলো যে এই কাঁচদণ্ড এবং এবনাইট দণ্ড পরস্পরকে আকর্ষণ করছে। সেইখান থেকে বিজ্ঞানী ধারণা করলেন যে বিষম জাতীয় বস্তুকে বিষম জাতীয় বস্তু দ্বারা ঘর্ষণ করার ফলে যেই তড়িৎ-আধান উৎপন্ন হয় সেগুলো কি হয়, বিষম প্রকৃতির হয়। আর বিষম প্রকৃতির তড়িৎ-আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। হ্যাঁ, এরপর বিজ্ঞানী এই রেশম এবং কাঁচদণ্ড, মানে তুমি যে কাঁচকে রেশম দিয়ে ঘষছিলে, এই রেশম এবং কাঁচদণ্ডকে যদি ঘষার পরে পরস্পরের সঙ্গে সংস্পর্শ করানো হয়, দেখা গেছে যে এই কাঁচদণ্ড আকর্ষণ করার কিংবা বিকর্ষণ করার ক্ষমতা হারিয়েছে। সেখান থেকে বিজ্ঞানী নাম দিলেন একটা তড়িৎ-আধানকে ঋণাত্মক, একটা তড়িৎ-আধানকে নাম দিলেন ঋণাত্মক, আরেকটাকে নাম দিলেন ধনাত্মক। তাহলে তড়িৎ-আধান কয় প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক, একটা ধনাত্মক। কেন এমন নামকরণটা করলেন, আমরা জানি যে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা একই পরিমাণ, যদি আমরা যোগ করি তাহলে 0 চলে আসে। এখানে দেখো রেশমকে তুমি কাঁচদণ্ডের সঙ্গে স্পর্শ করালে দেখা গেছে যে কাঁচে তড়িৎ-আধান অবলুপ্তি করছে। তাই জন্য যেহেতু ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা একই পরিমাণ, যোগ করলে আমরা 0 পাই, তাই জন্য একটা তড়িৎ-আধানের নাম দিলেন ঋণাত্মক, একটার নাম দিলেন ধনাত্মক। ক্লিয়ার? তাহলে তড়িৎ-আধান কয় প্রকার, ঋণাত্মক, একটা ধনাত্মক। ঋণাত্মক আধান এবং ঋণাত্মক আধান পরস্পরে কি করবে, বিকর্ষণ করবে। আর ঋণাত্মক আধান ধনাত্মক আধান পরস্পর কি করবে, আকর্ষণ করবে। মানে সমজাতীয় যদি আধান হয় তারা পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিষমজাতীয় যদি আধান হয় তারা পরস্পর কি করবে, আকর্ষণ করবে। হ্যাঁ, তাহলে এইটা গেল তড়িৎ আধানের প্রকারভেদ। তাহলে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আচ্ছা, এরপর আসি স্থির তড়িৎ শ্রেণী। এটা কি? স্থির তড়িৎ শ্রেণী, দেখো বিভিন্ন পদার্থকে বিভিন্ন পদার্থ দিয়ে ঘর্ষণ করলে কোন পদার্থে কোন জাতীয় তড়িৎ-আধান উৎপন্ন হবে সেটা একটা শ্রেণী থেকে জানা যায় কিংবা তালিকা থেকে জানা যায়, তাকে বলা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। এই শ্রেণীটা আর কিছু না, কিছু পদার্থকে একটা তালিকা করে দেওয়া আছে। হ্যাঁ, এবং সেই তালিকা অনুযায়ী পদার্থের নাম্বার হয় এবং সেই নাম্বারের মধ্যে যেই পদার্থ আগে থাকবে সেই পদার্থে ধনাত্মক আধান উৎপন্ন হবে, যেই পদার্থ পরে থাকবে সেই পদার্থে ঋণাত্মক আধান উৎপন্ন হবে। তাহলে এই তালিকা থেকে আমরা বুঝতে পারবো কোন পদার্থকে কোন পদার্থ দিয়ে ঘর্ষণ করলে কোন পদার্থে কি জাতীয় আধানের উৎপত্তি ঘটবে। তাহলে তালিকাটা দেখে নিই। প্রথমে 1 নম্বরে আছে পশম, 2 নম্বরে আছে কাঁচ, 3 নম্বরে আছে কাগজ, 4 নম্বরে আছে রেশম, 5 নম্বরে আছে কাঠ, 6 নম্বরে আছে মানব দেহ, 7 নম্বরে আছে পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতব পদার্থ। 8 নম্বরে আছে এম্বার, ধাতব অর্থ এবোনাইট, তারপর এবোনাইট, তারপর এম্বার গালা, ধাতব পদার্থ এবোনাইট, গালা, এম্বার, রজন, সেলুলয়েড। এই 12টা পদার্থ আছে। এই 12টা পদার্থের মধ্যে তুমি যে কোনো দুটো পদার্থ নিয়ে নাও এবং সেই দুটো পদার্থকে ঘর্ষণ করলে
কোন পদার্থে কোন জাতীয় আধানের উৎপত্তি ঘটবে সেটা আমরা এই তালিকা থেকে জানতে পারি। এই তালিকা বলেছে যেই পদার্থ আগে থাকবে তাতে ধনাত্মক আধান এবং যেই পদার্থ পরে থাকবে তাতে ঋণাত্মক আধানের উৎপত্তি ঘটবে। তাহলে দেখো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যে পরীক্ষাটা করেছিলেন, প্রথমে কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষেছিলেন এবং সেটাকে রেশমের সুতোর সাহায্যে ঝুলিয়েছিলেন। এখানে একই রকমভাবে কাঁচদণ্ড নিয়েছিলেন, তাকে রেশম দিয়ে ঘষেছিলেন, দিয়ে রেশমের সুতোর সাহায্যে ঝুলিয়েছিলেন। তাহলে দেখো রেশম আর কাঁচকে যদি ঘষি, দেখো কাঁচ কত নম্বর আছে? 2 নম্বর। রেশম কত নম্বর? 4 নম্বর। তাহলে নিশ্চয়ই কাঁচ আগে আছে। কাঁচ যদি আগে থাকে তাহলে তাদের নিশ্চয়ই পজিটিভ আধানের উৎপত্তি ঘটবে, পজিটিভ আধানের উৎপত্তি ঘটবে। একই রকমভাবে যখন তুমি এখানে কাঁচ নিয়েছিলে তখন ওইখানে পজিটিভ আধান, তাহলে এই পজিটিভ পজিটিভ পরস্পরে কী করছিল? বিকর্ষণ করছিল। এরপর তুমি এইখানে কাঁচদণ্ডের পরিবর্তে এবনাইট দণ্ড রেখেছিলে, তাকে তুমি পশম দিয়ে ঘর্ষণ করেছিলে। পশম দিয়ে ঘর্ষণ করার ফলে দেখো কোন পদার্থে কোন জাতীয় আধান উৎপত্তি ঘটবে আমরা দেখো স্থির তড়িৎ শ্রেণী থেকে পেয়ে যাব। দেখো এখানে কোথায় পশম আছে আর এবনাইট আছে? এবনাইট 8 নম্বরে আছে, পশম দেখো 1 নম্বরে। তাহলে পশমে ধনাত্মক, এবনাইটে কি হবে? ঋণাত্মক। এই ঋণাত্মক আধান উৎপত্তি হওয়ার ফলে দেখো এই কাঁচ এবং এবনাইট পরস্পরে কী করছিল? আকর্ষণ করছিল। তাহলে দেখো এই শ্রেণী থেকে তুমি জানতে পেরে যাবে কোন পদার্থে ধনাত্মক আধান উৎপন্ন হবে আর কোন পদার্থে ঋণাত্মক আধান উৎপত্তি হবে। আচ্ছা, এইখানে দেখো স্থির তড়িৎ। স্থির তড়িৎ মানে কি? এই যে ঘর্ষণ করছি যার ফলে তড়িৎ আধান উৎপন্ন হচ্ছে, সেই তড়িৎ আধান কি হয়? বস্তুর একটা নির্দিষ্ট অঞ্চলে কিংবা অংশে সীমাবদ্ধ থাকে। এই জন্য তাকে বলা হচ্ছে বা এই চ্যাপ্টারের নামকরণ করা হচ্ছে স্থির তড়িৎ। মানে তড়িৎ আধান কী হবে? প্রবাহিত হবে না, এক জায়গাতে স্থির থাকবে। আচ্ছা, এরপর আসছি যে একটা ব্যাখ্যা, যেটা হচ্ছে বিকর্ষণে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ এটা কি? দেখা গেছে তুমি ধরো একটা বস্তু নিলে, সেই বস্তুটা আহিত আছে নাকি তুমি জানো না, তুমি সেটাকে পরীক্ষা করবে। তুমি সেটাকে পরীক্ষা করার জন্য এখানে একটা আহিত বস্তু নিলে, তাহলে এই বস্তুটা আহিত বস্তু। তাহলে আহিত বস্তু মানে তাতে ধনাত্মক কিংবা ঋণাত্মক যে কোনো আধান থাকতে পারে, যে কোনো আধান থাকতে পারে। যদি এই আহিত বস্তুটা এই বস্তুটাকে আকর্ষণ করে তাহলে এটা কি পরীক্ষাধীন বস্তু? এটা হচ্ছে পরীক্ষাধীন বস্তু। তাহলে এই পরীক্ষাধীন বস্তুকে যদি আকর্ষণ করে, দেখা গেছে দুটো কন্ডিশন আসতে পারে। একটা, এই পরীক্ষাধীন বস্তুটা অনাহিত বস্তু হতে পারে, আর কি হতে পারে? যে বিপরীত জাতীয় আধানে আহিত। ধরো তুমি এই আহিত বস্তুটা পজিটিভ আধানে আহিত আছে, এই বস্তুটা যদি অনাহিত হয় তাহলে দেখা গেছে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করবে। এই আকর্ষণের কারণটা আমরা একটু পরের ক্লাসগুলোতে পড়বো, যেটা হচ্ছে তড়িদাবেশ। তাহলে এখানে পজিটিভ আধান সম্পন্ন বস্তু এই অনাহিত বস্তুকেও আকর্ষণ করতে পারে। আবার কি হতে পারে? বিপরীত জাতীয় আধান আহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে দেখো এই বস্তু দুটো কন্ডিশন হতে পারে, একটা অনাহিত হতে পারে আর একটা কি হতে পারে? এটা যদি পজিটিভ আধান আহিত হয় এটা কি হবে? নেগেটিভ আধান আহিত। যদি এটা নেগেটিভ আধান আহিত হয় তবে এটা কি? পজিটিভ আধান আহিত। তাহলে আকর্ষণ দেখে আমরা কিন্তু বলতে পারবো না একদম কনফার্ম করে যে এই বস্তুটা তড়িদাহিত কিনা, কারণ অনাহিত হলেও কিন্তু আমার আকর্ষণ কাজ করবে। কিন্তু যদি দেখা যায় এখানে বিকর্ষণ ঘটছে, তবে কিন্তু একটা কন্ডিশনই হতে পারে যে এই পরীক্ষাধীন বস্তুটা সমজাতীয় আধানে আহিত। অনাহিত বস্তুকে কিন্তু আহিত বস্তু বিকর্ষণ কোনোদিনই করবে না।
বিকর্ষণ কখন করবে? যখন এই পরীক্ষাধীন বস্তুটা সমজাতীয় আধানে আহিত হবে। তাহলে একটাই কন্ডিশন, আর বিকর্ষণ দেখে আমরা অবশ্যই বলতে পারি যে এই পরীক্ষাধীন বস্তুটা কি সমজাতীয় আধানের তড়িদাহিত। তাহলে এই জন্য বলেছে বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বুঝতে পেরেছো? আর হ্যাঁ কি না বুঝতে পেরেছো তো? হ্যাঁ, চলো নেক্সট পার্টে। আজ জামাই ষষ্ঠী, তোমরা হয়তো কেউ কেউ মা বাড়িতে গেছো, আমিও শ্বশুর বাড়ি যাওয়া বাদ দিয়ে তোমাদের কষ্ট করে পড়াচ্ছি, তোমরা কষ্ট করে পড়ো। আচ্ছা চলো এরপর আসছি নেক্সট পার্টে, যে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। আমরা দেখছিলাম যে প্রথম অ্যাম্বারকে যখন ছোট ছোট কাগজের কাছে নিয়ে আসা হচ্ছিল তখন কিন্তু ওটা আকর্ষণ করছিল না, কিন্তু যখনই আমরা অ্যাম্বারকে পশম দিয়ে ঘর্ষণ করলাম তখন দেখলাম যে ওই অ্যাম্বারটা ছোট ছোট কাগজকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে। কিংবা যখন আমরা কোনো পেনকে দিয়ে কিংবা কলমকে দিয়ে ছোট ছোট কাগজের কাছে নিয়ে যাই সেটা কিন্তু আকর্ষণ করে না, কিন্তু যখনই আমরা এই পেন দিয়ে মাথার চুলে ঘষি, হ্যাঁ, তখন পেনটা কিন্তু ছোট ছোট কাগজকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে। তাহলে এই ঘর্ষণ করার ফলে বস্তুর মধ্যে ধর্মের পরিবর্তন ঘটছে, তার ফলে আকর্ষণ করার ক্ষমতা লাভ করেছে কিংবা তড়িদাহন উৎপন্ন হচ্ছে। সেই অ্যাকচুয়াল কারণটা কি ঘটছে এইটাকে ব্যাখ্যা করা হয়েছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব দ্বারা। এটা কি? এই ইলেকট্রনীয় তত্ত্ব বলছে যে পদার্থ মানে আমরা জানি অসংখ্য পরমাণু সমন্বয় তৈরি, আবার পরমাণু মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের সমন্বয়ে তৈরি। আমরা যে কোনো যদি প্রসম পরমাণুর কথা ভাবি, একদম কোর অংশে মানে একদম মাঝখানে কে থাকে? নিউক্লিয়াস থাকে। তাহলে এইখানে নিউক্লিয়াসে দেখো আমরা জানি নিউট্রন আর প্রোটন নিউক্লিয় বলের প্রভাবে ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ থাকে, হ্যাঁ। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার কক্ষপথে কে আবর্তন করে? ইলেকট্রন আবর্তন করে। আর এইখানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা সেটা কি হয়? বাহ্যিক কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার সঙ্গে সমান হয়, হ্যাঁ। তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন। তারপরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন, 2n স্কোয়ার রুল। তারপরের কক্ষপথে কতগুলো থাকবে? 18টা থাকবে। তেরো, 14, 15, 16, 17, 18। তারপরের কক্ষপথে কতগুলো থাকবে? 2n স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, 4 32, 16 দুগুণে 32, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, এখানে একটা দিয়ে দিই 31, 32। আচ্ছা এটা মুছে দিই কারণ অতগুলো ইলেকট্রন আঁকতে পারা যাবে না, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইখানে কক্ষপথের সংখ্যা কত? 4টা। এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ, এটা 4 নম্বর কক্ষপথ। আমি এইখানে একটা পদার্থের পরমাণু স্ট্রাকচার আঁকলাম। আমি এর সামনে আমি যেই পদার্থ দিয়ে ঘর্ষণ করছি সেই পদার্থের একটা প্রসম পরমাণুর কথা ভাবলাম, দিয়ে সেটার স্ট্রাকচার দেখলাম। তাহলে এখানেও তোমার ধরো মাঝখানে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকবে, তাকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘোরাঘুরি করবে, যেরকম মেয়েদের পেছনে ছেলেরা ঘোরে। 1 নম্বর কক্ষপথে 2টো, 2 নম্বর কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে 16টা, তাহলে দেখো এই স্ট্রাকচার দুটো দেখে বলো যে এই পদার্থের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হবে, না এই পদার্থের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হবে?
দেখো আমরা জানি যে যত সংখ্যক নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা থাকে তত সংখ্যক ইলেকট্রন বাইরের কক্ষপথে আবর্তন করে। তাহলে প্রসম পরমাণুর ক্ষেত্রে এই জন্য এটা কত হয় যে কোনো আধান থাকে না, প্রসম, ওই জন্য বলছে তড়িৎ নিরপেক্ষ। তাহলে ইলেকট্রন সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত। তাহলে কক্ষপথের সংখ্যা যত বাড়ছে, নিউক্লিয়াস এবং কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কি হচ্ছে, শিথিল হচ্ছে, কমে যাচ্ছে। আর যেই পদার্থের পরমাণুর ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা কম, হ্যাঁ, সেই পরমাণুর নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। তাহলে এই দুটো পদার্থকে যখন ঘর্ষণ করা হচ্ছে, তাহলে কোন পদার্থ থেকে ইলেকট্রন বেরোতে সব থেকে সহজে পারে বলো তো? দেখো নিশ্চয়ই যার কক্ষপথের সংখ্যা বেশি, কারণ এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল কম। তুমি কম পরিমাণ শক্তি প্রয়োগ করে তুমি এই ইলেকট্রনটাকে সহজে মুক্ত করতে পারবে, এবং এইটাকে বলা হবে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন। আর যেহেতু এই পদার্থের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলোর মধ্যে আকর্ষণ বল তীব্র, এই জন্য এই যে মুক্ত ইলেকট্রন এই পদার্থের কক্ষপথে চলে আসে। তাই জন্য দেখো এই পদার্থের পরমাণু কী করলো, ইলেকট্রন বর্জন করলো, আর এই পদার্থের পরমাণু কী করলো, ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এই পদার্থে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান ছিল। যখনই এই পদার্থের পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই এই পদার্থের পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে প্রোটনের তুলনায়। যেহেতু ইলেকট্রনের সংখ্যা কমছে, তাই জন্য এই পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, এবং ইলেকট্রনের ঘাটতিকে পজিটিভ আধান দিয়ে প্রকাশ করা হচ্ছে। একই রকমভাবে আমরা এখানে প্রসম পরমাণুর ক্ষেত্রে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান ছিল। যখন এখানে অন্য পদার্থ থেকে ইলেকট্রন এসে যোগ হলো, তখন দেখো এই পদার্থে ইলেকট্রনের কি হলো, বাড়তি হলো, ইলেকট্রন বেড়ে গেল। ইলেকট্রন বাড়া মানে কি হলো, এই পদার্থ নেগেটিভ আধানে আহিত হয়ে গেল। যেহেতু প্রোটনের সংখ্যার তুলনায় ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তাই জন্য এই পদার্থের পরমাণু নেগেটিভ আধানে আহিত হয়ে গেল বলে আমরা ধরব। এইটা হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। তাহলে যখন কোন আমরা দুটো বস্তুকে ঘর্ষণ করি, সর্বদা একটাতে যত সংখ্যক পজিটিভ আধান উৎপন্ন হবে, তত সংখ্যক নেগেটিভ আধান কিন্তু অন্য পদার্থে উৎপত্তি ঘটবে। কারণ দুটো পদার্থের মধ্যে ইলেকট্রনের হস্তান্তর হচ্ছে। যত সংখ্যক একটা বস্তু ইলেকট্রন হারাবে, নিশ্চয় তত সংখ্যক ইলেকট্রন অন্য বস্তু গ্রহণ করবে। তাই জন্য যত সংখ্যক ধনাত্মক আধান কোনো বস্তুতে উৎপত্তি হবে, তত সংখ্যক ঋণাত্মক আধান অন্য কোনো বস্তুতেও উৎপত্তি হবে। এইটা হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। হ্যাঁ, তাহলে যেই পদার্থের মধ্যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল তীব্র, সেখানে কি হবে ঋণাত্মক আধান উৎপত্তি ঘটবে। আর যেখানে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বল শিথিল, সেখানে কি হবে, ধনাত্মক আধানের উৎপত্তি ঘটবে। এইটা হচ্ছে তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব। আচ্ছা, এরপর যদি কোনো বস্তু ঋণাত্মক আধানে আহিত হয়, তাহলে দেখো এখানে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। আর ইলেকট্রনের সংখ্যা যদি বাড়ে, ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনের ভর থাকা মানে এই পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, ভরটা আগের তুলনায় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এইখানে যে দেখো ধনাত্মক আধানে আহিত বস্তু হচ্ছে, তাতে দেখো ইলেকট্রন কি হচ্ছে, ঘাটতি হচ্ছে। আর ইলেকট্রন ঘাটতি মানে কি, এই পদার্থের পরমাণুর ভর কি হবে, কমে যাবে। তাহলে ধনাত্মক আধানে আহিত বস্তুর ভর কমে যায়, আর ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর বেড়ে যায়। তাহলে কত পরিমাণ ভর বাড়বে কি কমবে সেটা আমরা কি করে বুঝবো না, ইলেকট্রনের আমরা ভর জানি 9.11 × 10⁻³ কেজি হয়। আর সিজিএসও কত হয়, 9.11 × 10⁻28 গ্রাম। তাহলে যত সংখ্যক ইলেকট্রনের হস্তান্তর হচ্ছে, তত ইন্টু এটা। যদি একটা ইলেকট্রন হস্তান্তর হয়, এত পরিমাণ ভর ধরো বাড়বে কি কমবে। যদি 5টা ইলেকট্রন হস্তান্তর হয়, তাহলে 5 × এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ধনাত্মক আধানে আহিত হলে বস্তুর ভর কমে যায়, যেহেতু ইলেকট্রন বেড়ে যাচ্ছে। আর ঋণাত্মক আধানে আহিত বস্তুর ক্ষেত্রে ভর কি হয়, বেড়ে যায়। কারণ কি হচ্ছে, ইলেকট্রন বাড়তি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর
আমরা জানি যে বস্তুর ভর সেটা গতিশীল হোক কিংবা স্থির থাকুক, গতিশীল হওয়ার সময় কিন্তু বস্তুর ভর বেড়ে যায়, যেটা আমরা আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্ব থেকে জানি যে m ইজ ইকুয়াল টু হয় m নট ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সে হয় না। নিউটনিয়ান মেকানিক্সে আমরা জানি বস্তুর ভর সর্বদা স্থির থাকে, সেটা স্থির থাকুক কিংবা গতিশীল থাকুক। কিন্তু আইনস্টাইন বললেন যে যদি কোনো বস্তু আলোর সঙ্গে তুলনীয় বেগে গতিশীল হয়ে যায় তখন কিন্তু বস্তুর ভরটা বেড়ে যায়, এবং কোন সূত্র অনুযায়ী পরিবর্তিত হয়? এই সূত্র অনুযায়ী, যে m ইজ ইকুয়াল টু m নট বাই রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই এমটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ভর, পরিবর্তনশীল ভর বা আপেক্ষিক ভর বলতে পারো। আর এই এম নটটাকে বলা হচ্ছে স্থির ভর। স্থির ভর মানে কি? যখন কোনো বস্তু স্থির থাকবে সেই অবস্থায় তার যে ভর সেটাকে বলা হচ্ছে স্থির ভর। আর ভিটা হচ্ছে বস্তুর গতিবেগ, বস্তুর বেগ, আর সিটা হচ্ছে আলোর বেগ। তাহলে যদি কোনো বস্তু আলোর তুলনীয় বেগে গতিশীল হয় তার ভর কি হয়? আগের তুলনায় বেড়ে যায়। কিন্তু দেখা গেছে এই যে আধান, যেটা আমরা আলোচনা করছি এই চ্যাপ্টারে, যে স্থির কিংবা গতিশীল হোক তার কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে আধান গতিশীল থাকলে যা মান হবে, স্থির থাকলেও তাই মান হবে। ওই জন্য কিউ স্থির ইজ ইকুয়াল টু কিউ গতিশীল। কিউ মানে আধানকে কিউ দিয়ে বোঝানো হচ্ছে। এটা গেল তড়িতের ইলেকট্রনীয় তত্ত্ব, এটা গেল। আচ্ছা, এরপর আসছি যে আধানের ধর্ম। আধানের ধর্ম কি কি? আধানের ধর্ম, প্রথম ধর্ম হচ্ছে যে এদের যোগ করা যায়, যোগধর্মী বলতে পারে, যোগধর্মী, যোগধর্মী। যেহেতু আমরা জানি আধান স্কেলার রাশি, তাহলে এদের যে যোগ বিয়োগ স্কেলার বীজগণিতের সাহায্যে করা যায়। যদি ধরো +5 -5 +7 -9 এরকম যোগ করা যায়, তাহলে 0 -2 হয়ে যাচ্ছে। মানে সহসা তুমি যোগ করতে পারো স্কেলার বীজগণিত লাগিয়ে। এটা হলো যোগধর্মী। এর পরের ধর্ম হচ্ছে যে আধানের কোয়ান্টায়ন। এটা কি? আধানের কোয়ান্টায়ন। দেখো, আমরা এই যে তড়িতের ইলেকট্রনিক তত্ত্বে পড়েছিলাম, একটা ইলেকট্রন কিংবা যতগুলো ইলেকট্রন একটা বস্তু ছেড়ে বেরোয় ততগুলো ইলেকট্রন অন্য বস্তুতে উৎপত্তি হয় কিংবা অন্য বস্তুতে ঢোকে। এখানে বলেছে আধানের কোয়ান্টাম নীতিতে যে কোনো আহিত বিচ্ছিন্ন বস্তুর আধান ইলেকট্রনের আধানের সরল গুণিতক। ইলেকট্রনের আধানের সরল গুণিতক, এটা হওয়ারই ছিল। দেখো, একটা বস্তুতে যত সংখ্যক ইলেকট্রন বের হচ্ছে অন্য বস্তুতে ঠিক তত সংখ্যক ইলেকট্রন উৎপত্তি ঘটছে। তাহলে হাফ তো বিনিময় হওয়া সম্ভব নয়, যে হাফ আমি ইলেকট্রন এখানে থাকলো, হাফটা ইলেকট্রন এখানে চলে গেল, এরকম তো হওয়া সম্ভব নয়। তাহলে যতগুলো ইলেকট্রন এখান থেকে বেরোবে ততগুলো ইলেকট্রন এখানে এসে ঢুকবে। এই জন্য বলেছে কোনো আহিত বিচ্ছিন্ন বস্তুর আধান ইলেকট্রনের আধানের সরল গুণিতক। এখানে কিউ ইজ ইকুয়াল টু +-NE হয়। এই কিউটা কি? আধান। কার আধান? বস্তুর আধান বা তড়িদাহিত বস্তুর আধান। এই ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, কারণ যেহেতু ইলেকট্রনের হস্তান্তর হচ্ছে ইলেকট্রন আধান। আর এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি ঋণাত্মক আধান হয় তখন এখানে মাইনাস হয়ে যাবে, আর যদি ধনাত্মক হয় এখানে প্লাস হয়ে যাবে। আর ইলেকট্রনের যে আধানটা, এর ভ্যালুটা হয় -1.6 × 10⁻⁻19 কুলম।
কিংবা -4.8 ইন্টু 10⁻10 ESU আধান বা স্ট্যাট কুলম্ব বলতে পারো। এটা হলো ইলেকট্রনের আধান। তাহলে যদি তোমাকে বলে যে তুমি কত সংখ্যক ইলেকট্রন বের হয়েছে বলো, যে এত আধানের উৎপত্তি ঘটেছে, কত সংখ্যক ইলেকট্রন হস্তান্তর হয়েছে, তাহলে তুমি ওই আধানটাকে ইলেকট্রন আধান দিয়ে ভাগ দিয়ে দেবে, তাহলে এনটা পেয়ে যাবে। আচ্ছা, এইটা গেল আধানের কোয়ান্টায়ন। এরপর আসছি আরেকটা ধর্ম, যেটা হচ্ছে আধানের নিত্যতা সূত্র। আধানের নিত্যতা সূত্র। তোমরা ভরের নিত্যতা সূত্র পড়েছো কিংবা শক্তির নিত্যতা সূত্র পড়েছো, একই রকমভাবে এখানে আধানের নিত্যতা সূত্র। এটা বলেছে যে কোনো বিচ্ছিন্ন সংস্থায় মোট আধান ধ্রুবক। এটা হচ্ছে আধানের নিত্যতা সূত্র, যে কোনো বিচ্ছিন্ন বস্তু সংখ্যায় মোট আধান ধ্রুবক। দেখো এইখানে যদি আমি এটাকে একটা সংস্থা ভাবে, যত সংখ্যক ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে তত সংখ্যক ইলেকট্রন এখানে এসে ঢুকছে, তাহলে যত সংখ্যক ধনাত্মক আধান তত সংখ্যক ঋণাত্মক আধান, ওই জন্য মোট পরিমাণ কত ধ্রুবক। এটা হচ্ছে আধানের নিত্যতা সূত্র। মোটামুটি আজকে ক্লাসে এত দূরই থাক। আচ্ছা, এরপর কিছু আমরা অঙ্ক করি, যেই সূত্রগুলো আমরা পড়লাম সেইগুলো দিয়ে আমরা অঙ্কটা করি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও একটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা মোবাইল স্ক্রিনে দেখো কোশ্চেনটা। একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো, দেখা গেল সেটি 3 × 10⁻7 ঋণাত্মক আধান লাভ করেছে। তাহলে Q ইজ ইকুয়াল টু কত? 3 × 10⁻7 কুলম্ব। এটা প্রথমে জানতে চেয়েছে তোমাকে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরোয় স্থানান্তরিত হয়েছে। তাহলে তোমাকে এন বের করতে বলেছে। আমরা একটু আগে পড়েছিলাম যে কিউ ইজ ইকুয়াল টু ± এনই। তাহলে এইখান থেকে দেখো যে এন ইজ ইকুয়াল টু কত হবে? Q/E। এটা এন ইজ ইকুয়াল টু Q/E, এটা কেটে যাচ্ছে। তাহলে কিউটা এটা ভ্যালু বসিয়ে দিই, -3 × 10⁻7 ডিভাইডেড বাই -1.6 × 10⁻19 কুলম্ব। এটা তাহলে ক্যালকুলেট করে দেখি আমরা কত হচ্ছে। মাইনাস মাইনাস কাটলো, তাহলে 3/1.6 × 10⁻12। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবো 1.8 কাছাকাছি কিছু একটা ভ্যালু হয়েছে। তাহলে এত সংখ্যক ইলেকট্রন হস্তান্তরিত হয়েছে। এরপর 2 নম্বর কি বলেছে দেখো, পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে? পশম থেকে কি পলিথিনে ভর স্থানান্তরিত হয়েছে? তাহলে কে ঋণাত্মক আধান লাভ করেছে? পলিথিনের টুকরো ঋণাত্মক, তাহলে নিশ্চয়ই পলিথিন ইলেকট্রন গ্রহণ করেছে, নিশ্চয়ই ভর স্থানান্তরিত হয়েছে। যদি হয়ে থাকে তার পরিমাণ কত? তাহলে কত সংখ্যক ইলেকট্রন হস্তান্তরিত হয়েছে? এত সংখ্যক। তাহলে এত সংখ্যক ইলেকট্রনকে যদি তুমি ইলেকট্রনের ভর দিয়ে গুণ করে দাও, তাহলে ভর স্থানান্তরিত হয়েছে কত হবে? তাহলে যে ইলেকট্রনের সংখ্যা 1.8 × 10⁻12 ইন্টু ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 কেজি। তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেটারে দেখবে উত্তর মিলে যাবে। তাহলে বুঝতে পেরেছো, এটা গেল আধানের কোয়ান্টাম নীতি, আর এটা ভর স্থানান্তরিতকরণ হয়েছে। পলিথিন যেহেতু ইলেকট্রন আধান পেয়েছে বা পলিথিন যেহেতু নেগেটিভ আধান পেয়েছে, তাই জন্য পলিথিনের ভর কী হবে? বেড়ে যাবে। কত সংখ্যক বাড়বে বা কত পরিমাণ বাড়বে? যে যত সংখ্যক ইলেকট্রন হস্তান্তরিত হয়েছে তত ইনটু ইলেকট্রনের ভর। ক্লিয়ার? তাহলে যে কোনো তোমরা অঙ্ক করতে পারবে এরকম অঙ্ক এলে। আচ্ছা, যদি তোমাকে বলে যে ধরো তুমি বলো যে 8.5 × 10⁻12 এত কুলম্ব আধান কি কোনো বস্তুতে থাকতে পারে? তুমি কি করবে? এই যে
আধানের মানটাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ দিয়ে দেবে। যদি এইখানে পূর্ণ সংখ্যা পাও, এখানে যদি পূর্ণ সংখ্যা পাও তাহলে এই আধান থাকতে পারে, আর যদি এটা পূর্ণ সংখ্যা না হয় তখন কিন্তু এটা থাকতে পারে না। কারণ কিউ ইজ ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস এনই জানি, আর এনটা সর্বদা কি হয়? পূর্ণ সংখ্যা হয়। এনটা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, এটা কিন্তু কোনো ভগ্নাংশ হতে পারে না। তাই জন্য যে আধানটা তোমাকে বলবে যে এই আধান কি থাকতে পারে, সেই আধানকে তুমি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ দেবে। যদি এখানে পূর্ণ সংখ্যা পাও তাহলে এই আধান থাকতে পারে, আর যদি পূর্ণ সংখ্যা না পাও এই আধান কিন্তু থাকতে পারে না। তাহলে এটা দেখি, দেখো 8.5 কি কিন্তু 1.6 দিয়ে ভাগ যাবে না, তাই জন্য এটা কিন্তু থাকতে পারে না। যদি বলতো যে 8 × 10⁻12 কুলম, তাহলে এটাকে তুমি 1.6 × 10⁻19 দিয়ে ভাগ দিতে, তখন দেখো 5 চলে আসতো, ইন্টু 10⁻31 হয়ে যেত। তাহলে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে এই আধানটা থাকতে পারে কিন্তু এই আধানটা থাকতে পারে না। ক্লিয়ার? তাহলে আজকে যতটা পড়ালাম কিংবা আজকে যতটা তোমরা শিখলে, পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি বোঝার কোনো অসুবিধা হবে না। যদি বোঝার অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্টের উত্তর অবশ্যই দেব। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।